আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আছি। এটি মন্দির, টেরাকোটা এবং বালুচুরি সিল্ক বোনার দেশ। এখন আমি বালুচুরি সিল্ক এবং বিষ্ণুপুরের তাঁতের উপর নজর দেব। এই শিল্পের উৎপত্তি কয়েক শতাব্দী আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হয়েছিল, কিন্তু পরে এটি বিষ্ণুপুরে স্থানান্তরিত হয় এবং তারপর থেকে এটাই একমাত্র জায়গা যেখানে এই শিল্পের চর্চা করা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে তাদের সমস্যাগুলো কি তা বোঝার জন্য আমি তাঁত শিল্পী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলবো। বিষ্ণুপুর হল বালুচুরি সিল্ক শাড়ির পীঠস্থান। এটি শুধু ভারতেই নয়, সারা বিশ্বে বিখ্যাত। এটি একটি হ্যান্ডলুম পণ্য, যার মানে হল শিল্পীরা এই ধরনের শাড়ি বুনতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন। এখন বিষ্ণুপুরে এই সব কিছুই খুব ছোট ছোট প্রতিষ্ঠানে হয়, যেমন এই মুহূর্তে আমি যেখানে আছি। এবং এটি শাড়ি আসলে বুনতে বেশ কয়েকদিন সময় লাগে। সুতরাং বড় শহরগুলিতে আপনারা যা পড়েন তা এখান থেকেই আসে, এই ছোট ছোট ওয়ার্কশপগুলি থেকে। আমার সাথে এখানে এই ভদ্রলোক আছেন যিনি বালুচুরি সিল্ক এবং শাড়ির ব্যবসা করেন। আপনার নাম কি? রাজু পাল। এটা বলুন, আমাদের ভিউয়ারদের জন্য বুঝিয়ে বলুন যে এখন এখানে কি হচ্ছে, এই কাজটা কিভাবে চলছে। দেখছেন তো, এটা হ্যান্ডলুম শাড়ি। পুরো বালুচুরি হচ্ছে, আর বালুচুরি তো চলছেই, তো আপনি করে নিন। 400 বছর তো চলছেই বিষ্ণুপুরে, আর এটা পিওর হ্যান্ডলুম, সারা বিশ্বে শাড়ি যায়। এটা বেস্ট কোয়ালিটি, এর সিল্ক কাতান সিল্ক। এই যে সিল্কটা, একে মালবেরি সিল্ক বলে, কাতান সিল্ক বলে, খুব বঢ়িয়া কোয়ালিটি। আর এই শাড়ির যে বাহারটা, যে লেন্থটা, বেস্ট। এটা সারা দুনিয়াতে যায়। কি ধরনের মোটিভ আপনি শাড়িতে বানান? কি ধরনের মোটিভ আজরা প্রথমে শুরু হয়েছিল, সেই সময় রাজা মহারাজাদের ছবি ছিল। এরপরে রামায়ণ মহাভারত এসেছে। এখন রামায়ণ মহাভারত চলছে, কিন্তু কিছু কিছু শাড়িতে বিষ্ণুপুরের যে মন্দির আছে, জোর বাংলা, রাসমঞ্চ, ওই সব ডিজাইনও কিছু কিছু শাড়িতে কিছু কিছু তাঁতি তুলছে। এই হ্যান্ডলুমের কাজটা আপনি কবে থেকে করছেন দাদা? বললাম না, 20 বছর করছিলাম, মাঝে 10-15 বছর ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দিয়েছিলাম? কেন ছেড়ে দিলেন? বাজার ডাউন ছিল, কাজ হচ্ছিল না, এইভাবে চলে গেলাম আমরা স্যার। আচ্ছা, এটা বলুন, এই যে শাড়িটা, এটা বানাতে আপনার একটা শাড়ি বানাতে কত সময় লাগে? শাড়ি বানাতে যতটা হাতের স্পিড, 3-4 দিনেরটা 2-2.5 দিন হয়ে যায়। কারো 3 দিন লেগে যায়, কারো 4 দিন লেগে যায়। আর আপনার মজুরি একটা শাড়িতে কত পান? মজুরি তো ডিজাইনের ওপর নির্ভর করে। আমরা একটা শাড়িতে 2000 টাকা পাই। একজন একটা? একজন লোক নয়, 2জন লোক। আচ্ছা, আপনারা দুজন মিলে কাজ করেন? আমরা মিলে কাজ করি, 2জন লোকের 2000 টাকা পাওয়া যায়। আপনার কাজের পরিবেশে কি পার্থক্য এসেছে? আপনি যেভাবে কাজ করেন, আপনি এত বছর ধরে কাজ করছেন, এখন কি পার্থক্য এসেছে? কি ভালো হয়েছে? সবাই শুধু বলে কিছু তো হয় না, তাই একটাই লাইন ভালো, যে কাজটা করে আমরা বেঁচে থাকতে পারি। আছি তো ওই কাজ একটা কথা বলুন দাদা, বাইরে আমি দেখলাম বিজেপিরও লাগানো আছে, টিএমসিরও লাগানো আছে। আপনার হিসাবে এখানে কে এগিয়ে আছে? लगा है, टीएमसी का भी लगा है। आपका हिसाब से इधर कौन आगे है? আমার তো মনে আপনার হিসাবে হিসেবে কি বলবো, আপনার কি মনে হয় কে আপনার জন্য ভালো করতে পারে? ভালো করবে তাকেই বলবো। বলুন, লজ্জা পাবেন না, বলুন। বলুন আপনি তো এদের রোজকার ভিত্তিতে কাজ করতে দেখেন, প্রধান সমস্যা কি কি? এখানের প্রধান সমস্যা হলো যে লেবার কম হয়ে যাচ্ছে। এই যে কাজটা চলছে না, এই কাজে নতুন করে লোক আসছে না। এই কারণে হচ্ছে যে একই কাজ একই রকম, আর কোনো ছুটির ভাতা নেই। ছুটি নিলে তার মজুরি থেকে কেটে নেওয়া হবে। মজুরি মানে ও যেদিন কাজ করবে সেদিনই কাজের টাকা পাবে। রাজ্য বা কেন্দ্রের কোনো স্কিম আছে এদের জন্য? কোনো স্কিম নেই। যে মালিক আছে, মালিকের কম রেটে সুতো চাই, যেটা সরকারের দেওয়া উচিত। যে শিল্পী, যে শ্রমিক, তার সরকারের কাছ থেকে কোনো ভাতা চাই। আমি এই পুরো প্রক্রিয়াটার আরেকটা দিক অন্বেষণ করছি। এটা দেখতে খুব খুব ইন্টারেস্টিং লাগছে। দাদা, আপনার নাম কি? তারা গতবিদ। দাদা, বলুন তো এটা কি হচ্ছে? দেখতে খুব ভালো সুন্দর লাগছে, কিন্তু হচ্ছেটা কি? ये बोलिए दादा, ये क्या हो रहा है? बड़ा अच्छा सुंदर लग रहा है देखने से, लेकिन हो क्या रहा है? ইয়ে আমাদের যে বালু চুনাচুরি শাড়ি যেটা তৈরি হয় সেটার এটা জোরন তৈরি হচ্ছে। তো জোরন তৈরি হওয়ার জন্য যে প্রচুর অনেকগুলো যে এক জায়গায় যে খিগুলো বা সুতোগুলো তৈরি করতে হয়, তার জন্য এইটা এই যে এক একটা ফানালি ঘুরছে, এই এক একটা ফানালি ঘুরিয়ে মোট আমাদের। আচ্ছা বলুন তো, এখন এই কাজে মানে আর মজা আছে কিনা? अभी ये काम में मतलब मजा रह गया है कि नहीं? হ্যাঁ, আগে আনন্দ ছিল, ভালোই আনন্দ ছিল। এবার দিনকে দিন আমাদের যে রোজগার এটা চালাতে খুবই কষ্ট হচ্ছে। এখন क्या नो? এখন
মালসুতোর দাম প্রচুর হারে বেড়ে যাচ্ছে। আর সে তুলনামূলক আমরা যে শাড়িটা তৈরি করে বালুচুরি বা স্বর্ণচুরি যে শাড়িগুলো তৈরি করছি, এই পুরো রাস্তাটা জুড়ে একই রকম তাঁতের কারখানা আছে, সবগুলোই আক্ষরিক অর্থে এক একটা খুপড়ি। কিন্তু আমি রাজুর সাথে এই এলাকার রাজনীতি নিয়েও একটু কথা বলবো। রাজু, একটা জিনিস আপনার কাছে এটাও জানতে চাইব, আমি আপনাকেও জিজ্ঞেস করছিলাম যে আপনার মতে এই যে এদের কষ্ট, সেটা কে সমাধান করতে পারে, টিএমসি না বিজেপি? দেখুন, এটাকে সমাধান করার জন্য যদি কিছু চাই তো আপনাকে লেফট চাই, আর লেফটই এটা করতে পারে আরও বেশি ডেভেলপমেন্ট করার জন্য। একটা দুটো যদি আপনি আমাকে ভেতরে আপনার শাড়িও দেখিয়ে দেন। সো আমি মনে করি আমাদের ফিনিশড কাজের একটা ধারণা নেওয়া উচিত, আর এই শাড়িগুলো ওই হ্যান্ডলুমগুলো থেকে কেমন হয়ে বেরোয়। সো রাজু আমার সাথে কিছু শাড়ি নিয়ে ফিরে এসেছে। রাজু, এই শাড়িটার ব্যাপারে আমাদের একটু দেখান, আর এটা কি মোটিভ একটু বোঝান। মোটিভটা হলো, আচ্ছা, নৌকাবিলাস। রাধাকৃষ্ণের যে স্টোরিটা আছে, ডিজাইনটার, এটাকে নৌকাবিলাস বলে। আর এতে রাধাকৃষ্ণের ডিজাইনার বডিতে যা দেখছেন, একটা ডল বুটি আছে। এতে মালা নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে, আর আঁচলটাও রামায়ণ মহাভারতের স্টোরি। এটা পুরো রামায়ণ মহাভারত। পুরো রামায়ণ মহাভারতের স্টোরি থাকে। লেফটের যে সরকার ছিল, সেই সময়ের দিল্লির এক্সিবিশন হতো। সব জায়গায় এক্সিবিশন হয়। ওই এক্সিবিশনে যারা পার্টিসিপেট করতে পারে, উইভিংওয়ালা, তারা একটা টাইপেন পায়। টাইপানেওয়ালা অনেক টাইপানে পায়। কিন্তু এই টাইমে কি হচ্ছে? সেই এক্সিবিশনটাই হচ্ছে না। এক্সিবিশনে কেউ যেতে চাইছে না। তাই ডেলিগেট যে মজুরি দিচ্ছে সরকার, একজন লোকের ৭৫ টাকা টাইপেন দিচ্ছে। ৭৫ টাকা। আর আমরা যারা শাড়ি বানাই, আমাদের চাই যে সুতোটা আসে, সেই সুতোটা কম রেঞ্জে পাওয়া উচিত। এখন এই যে সুতোটা আসছে না, এই সুতোটা ১ কেজিতে ৬,৬০০ টাকা রেট। আর যেটা টানাওয়ালা সেটা ৬,৬০০। ভরনাওয়ালা হলো ৫,৪০০। ওটা কস্টিং করে আমরা দেখছি, একটা শাড়িতে আমরা পাই ৪০০ টাকা। তাই আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হচ্ছে, এবং ছোট ব্যবসায়ী আর উদ্যোগপতিরা কিসের সম্মুখীন হন তা তুলে ধরাটা জরুরি, কারণ এখানে আসলে তাদেরই সংখ্যাধিক্য। বড় ব্যবসায়ীরা হয়তো ৪ বা ৫ জন। তাই সেই অর্থে এখানে সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো সংশোধন করা প্রয়োজন। এবং এই সমস্ত মানুষরা যেমন খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তা সরকারের সামনেই রয়েছে। যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আশা করা যায় যে বিষ্ণুপুর এবং বাংলার অন্যত্র রাজু ও সমস্ত তাঁতি এবং ছোট ব্যবসায়ী আর উদ্যোগপতিদের মতো মানুষদের জন্য আরও বেশি কিছু করা হবে।